এই পোকাটা দেখতে কিন্তু একদম সাধারণ, কিন্তু এর খিদেটা একেবারেই সাধারণ নয়। এর খিদে এমন একটা জিনিসের প্রতি যা সমুদ্রের গভীরতা বা সূর্যের তাপ কিচ্ছু গলাতে পারে না, যা হাজার হাজার বছর ধরে টিকে থাকে এবং যার সামনে গোটা মানব সভ্যতার বর্জ্য ব্যবস্থাটাই হার মেনেছে: প্লাস্টিক। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? এই ছোট্ট একটা পোকা কি পারবে আমাদের এত বড় একটা সমস্যা, এই প্লাস্টিক দূষণের অভিশাপ থেকে মুক্তি দিতে? চলুন এই ব্যাপারটার একদম গভীরে যাওয়া যাক। গল্পের শুরুটা কিন্তু বেশ অদ্ভুতভাবে হয়েছিল, একদম অপ্রত্যাশিত একটা আবিষ্কারের মধ্যে দিয়ে। সালটা 2017, স্পেনের এক সাধারণ সকাল। ডক্টর ফেডেরিকা বার্টুচিনি উনি ওনার মৌচাক থেকে কিছু পোকা বের করে কি আর করবেন, একটা প্লাস্টিকের ব্যাগে রেখে দিলেন। কিন্তু কয়েক ঘন্টা পর যা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য। ব্যাগটা ঝাঁঝরা হয়ে গেছে, ফুটোয় ভরা। উনি তো অবাক। সোজা পোকাগুলোকে ল্যাবে নিয়ে গেলেন, একটা নতুন প্লাস্টিক ব্যাগে রাখলেন। আর কি আশ্চর্য, মাত্র 40 মিনিটের মধ্যে আবার ফুটো। আর 12 ঘন্টার মধ্যে পোকাগুলো পুরো ব্যাগটা খেয়ে শেষ করে ফেলেছে। তো এর পেছনের বিজ্ঞানটা কি? মানে এটা কিভাবে সম্ভব? ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি দিয়ে দেখা গেল এই পোকার লালার মধ্যে এমন কিছু এনজাইম আছে যা প্লাস্টিকের ওই শক্ত রাসায়নিক বাঁধনটাকেই ভেঙে ফেলতে পারে। ভাবুন তো, মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন আমাদের হাতে প্লাস্টিক দূষণের সমাধান তুলে দিল। সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেল। কিন্তু এই সমাধান কি আসলেই নিখুঁত ছিল? কিন্তু এই ছোট্ট পোকা যে সমস্যার বিরুদ্ধে লড়ছে, সেটার বিশালতা কল্পনা করাও কঠিন। চলুন একটু দেখিনি আমাদের এই পৃথিবী ঠিক কতটা প্লাস্টিকের নিচে চাপা পড়ে আছে। 2014 সালের একটা গবেষণা বলছে আমাদের মহাসাগরে ভাসমান প্লাস্টিকের টুকরোর সংখ্যা কমপক্ষে 5.25 ট্রিলিয়ন। সংখ্যাটা চিন্তা করতে পারছেন? এটা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 700 গুণ বেশি। আর এই বিশাল পরিমাণ প্লাস্টিকের ওজন কত জানেন? প্রায় 2,69,000 টন। এই ওজনটা কতটা সেটা বোঝাতে গেলে বলতে হয় প্রায় 4 লক্ষ বোয়িং 747 জেটের ওজনের সমান। অবিশ্বাস্য। এই স্লাইডটা পরিস্থিতিটাকে খুব ভালোভাবে দেখাচ্ছে। প্রশান্ত মহাসাগরের মাঝে আবর্জনার একটা বিশাল স্তূপ জমেছে, এতটাই বড় যে এর আকার প্রায় 3টে রাজস্থান রাজ্যের সমান। আর এটা তো শুধু ঘন অংশটা, এর চারপাশের হালকা অংশ ধরলে এর আকার গোটা ভারতের চেয়েও বড় হয়ে যাবে। আর এর ফল মারাত্মক। শুধু এই একটা আবর্জনা স্তূপের কারণে প্রতি বছর 10 লক্ষ সামুদ্রিক পাখি আর 1 লক্ষ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মারা যায়। আর বিভিন্ন রিপোর্ট তো এটাই বলছে যে 2040 সাল আস্তে আস্তে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের ওজন বেশি হয়ে যাবে। আমরা আমাদের সুবিধার জন্য পৃথিবীকে প্লাস্টিক দিয়ে লিটারালি শ্বাসরোধ করে ফেলেছি। তো যখন মনে হচ্ছিল যে এই মোম পোকার রূপে আমরা হয়তো একটা সমাধান পেয়ে গেছি, ঠিক তখনই গল্পে একটা বিশাল টুইস্ট চলে এলো। 2021 সাল, কানাডার ব্র্যান্ডন ইউনিভার্সিটির একটা গবেষণা সব কিছু ওলটপালট করে দিল। বিজ্ঞানীরা তো আশা করছিলেন যে পোকাগুলো প্লাস্টিক পুরোপুরি হজম করে দিচ্ছে, কিন্তু মাইক্রোস্কোপের নিচে যা দেখা গেল তা ভয়ঙ্কর। প্লাস্টিক অদৃশ্য হয়নি, বরং সেটা ভেঙে 1000 গুণ ছোট আর 1000 গুণ বেশি বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়েছে। মাইক্রোপ্লাস্টিক, এটা হলো প্লাস্টিকের সেই ক্ষুদে সংস্করণ যা খালি চোখে দেখা যায় না, কিন্তু সব জায়গায় পৌঁছে যেতে পারে। আর সবচেয়ে ভয়ের কথা হলো এই মাইক্রোপ্লাস্টিক কিন্তু পোকাগুলোর ছাড়াই আমাদের পরিবেশে আগে থেকেই ছিল, আর একদম নীরবে আমাদের শরীরের ক্ষতি করে চলেছে। তাহলে চলুন এবার দেখি এই অদৃশ্য শত্রু কিভাবে পরিবেশের গণ্ডি পেরিয়ে আমাদের শরীরের ভেতরে ঢুকে পড়ছে, আর আমাদের স্বাস্থ্যের ওপর ঠিক কী প্রভাব ফেলছে। এই স্লাইডের ডেটাটা দেখুন, এটা সত্যি চমকে দেওয়ার মতো। বিজ্ঞানীরা দেখেছেন যে ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগে আক্রান্ত রোগীদের মস্তিষ্কের কোষে সাধারণ মানুষের তুলনায় 5 থেকে 7 গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। এখন এর মানে কিন্তু এটা নয় যে প্লাস্টিকই ডিমেনশিয়ার কারণ, কিন্তু দুটোর মধ্যে একটা গভীর আর বেশ উদ্বেগজনক সম্পর্ক যে আছে সেদিকেই এটা ইঙ্গিত করছে। ভাবুন, প্রতি গ্রাম মস্তিষ্কের কোষে যেখানে সাধারণ মানুষের থাকে 5000 কণা, সেখানে ডিমেনশিয়া রোগীর থাকে 30,000 কণা। এটা কল্পনা করাও কঠিন, কিন্তু পোর্টসমাউথ ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী আমরা প্রতি বছর শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে যে পরিমাণ মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক শরীরের ভেতরে নিই, সেগুলোকে যদি পরপর সাজানো হয় তার উচ্চতা 2টো জিরাফের সমান হবে। আমরা তো সবাই প্লাস্টিকের বোতলে জল খাই, তাই না? কলম্বিয়া ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে 1 লিটার প্লাস্টিকের জলের বোতলে গড়ে 2,40,000 প্লাস্টিকের কণা থাকে। এর মধ্যে 90%ই হল ন্যানোপ্লাস্টিক, মানে মাইক্রোপ্লাস্টিকের থেকেও ছোট, আর সম্ভবত আরও বেশি বিষাক্ত। কারণ এগুলো এতটাই ছোট যে আমাদের রক্ত আর কোষের ভেতরেও ঢুকে ডিএনএর ক্ষতি করতে পারে। এর ফলে কি হতে পারে? ব্রেন ফগ, মানে মনোযোগ দিতে অসুবিধা, চিন্তা করার গতি কমে যাওয়া বা স্মৃতিশক্তির সমস্যা,
হতেই পারে এর পেছনের আসল কারণ হলো আমাদের শরীরে জমে থাকা এই প্লাস্টিকের কণা। এটা যেন আমাদের সবার জন্য একটা স্লো পয়জন। তাহলে এখন মূল প্রশ্নটা কি দাঁড়ালো? এই মোম পোকারা কি আদৌ কোনো সমাধান, নাকি এরা সমস্যাটাকে আরও জটিল করে তুলছে? আর এই পুরো ব্যাপারটা আমাদের সিস্টেম বা ব্যবস্থা সম্পর্কে কি বলছে? দেখুন, ধীরে ধীরে বিজ্ঞানীদের ফোকাসটা পোকা থেকে সরে ওদের এনজাইমের দিকে চলে গেল। ভাবা হলো যদি এই এনজাইমগুলোকে আরও শক্তিশালী করে ল্যাবে তৈরি করা যায় তাহলেই তো সমস্যার সমাধান, তাই না? প্লাস্টিক পুরোপুরি ভেঙে যাবে, কোনো মাইক্রোপ্লাস্টিকও তৈরি হবে না। কিন্তু এখানেই তো আসল সমস্যা। বাস্তবতা হলো এই পৃথিবীতে ইতোমধ্যেই যে পরিমাণ প্লাস্টিক জমে আছে তা ভাঙ্গার জন্য আমাদের 2 কুইন্টিলিয়ন পোকার সমান এনজাইম লাগবে। কুইন্টিলিয়ন মানে কত জানেন? 1-এর পরে 18টা শূন্য। আর এর সাথে প্রতি বছর প্রায় 400 মিলিয়ন টন নতুন প্লাস্টিক তো যোগ হচ্ছেই। তাহলে আসল সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের অর্থনৈতিক ব্যবস্থায়। প্লাস্টিক উৎপাদক, সরকার আর আমরা যারা উপভোক্তা সবাই তাৎক্ষণিক সুবিধা পাই। উৎপাদকরা লাভ করে, সরকার ট্যাক্স পায়, কর্মসংস্থান হয়, আর আমরা সস্তায় জিনিস পাই। আর এর আসল দামটা কারা মেটায়? সমুদ্র, বন্যপ্রাণী আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এই ক্ষতিটা আমাদের চোখের সামনে থাকে না, তাই আমরা দেখতেও পাই না। এখানেই আমরা একটা বড় ভুলের মধ্যে রয়েছি। আমরা ভাবি মানুষের অগ্রগতি একটা সরল রেখায় এগোয়, কিন্তু আসলে এটা একটা স্পাইরাল লুপ বা সর্পিল চক্রের মতো। প্রতিটি সমাধানই জন্ম দেয় একটা নতুন সমস্যার। এই স্লাইডটা এই প্যাটার্নটা খুব ভালোভাবে দেখাচ্ছে। সুবিধার জন্য আমরা বন কেটেছি আর ফলস্বরূপ নিজেদের ফুসফুসের ক্ষতি করেছি। বিদ্যুতের জন্য বাঁধ বানিয়েছি কিন্তু বাস্তুতন্ত্র ধ্বংস করেছি। যোগাযোগের জন্য ইন্টারনেট এনেছি, যা এখন ব্যাপক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর আজ আমরা এই সব কিছুকেই বলছি অগ্রগতি। কিন্তু শেষ প্রশ্নটা হলো, এই অগ্রগতিটা আসলে কিসের? মানবতার, নাকি শুধুমাত্র আমাদের সুবিধার?